সামনের ফার্মেসির কাছে গিয়ে গাড়িটা দাঁড় করা, আর এই নে কিছু টাকা। এই টাকা দিয়ে ওই দোকান থেকে এক প্যাকেট কন্ডোম নিয়ে আয়। নেহা ম্যাডামের এরকম কথা শুনে অবাক হয়ে যায়। পিছনের দিকে তাকিয়ে থাকি ড্যাব ড্যাব করে। তখনই নেহা ম্যাডাম আমাকে ধমকের সুরে বলে, কিরে, কি বলছি তোর কানে যাচ্ছে না? বললাম যে দোকানের সামনে গাড়িটা দাঁড় করা, আর টাকা নিয়ে গিয়ে ওই প্যাকেট কিনে নিয়ে আয়। নেহাকে আর কোনো প্রশ্ন না করে ফার্মেসির কাছে গাড়ি দাঁড় করাতে নেহার কাছ থেকে টাকা নিয়ে ফার্মেসি থেকে প্যাকেট কিনে নিয়ে নেহার হাতে গুজে দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে পুনরায় যেতে লাগে। ঠিক তখনই সামনে থাকা গ্লাসের দিকে তাকিয়ে নেহা ম্যাডামকে দেখে স্বাধীন অবাক হয়ে যায়। বুঝলাম না এনার আবার কি হলো। আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিচ্ছে, আবার ঠোঁট কামড়াচ্ছে। এনার মতিগতি আমার একদমই ভালো লাগছে না। আবার ফার্মেসি থেকে ওইসব কিনে আনলো। আল্লাহ, এবারের মতো আমাকে রক্ষা করো। তারপর গাড়ি এসে ব্রেক করে নেহার বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে নেহা বাড়ির ভিতর প্রবেশ করতে নিয়ে পেছনের দিকে এসে স্বাধীনকে বলে, শোন, রাত 12টার সময় আমার রুমে যাবি। যদি না যাস তাহলে কিন্তু তোর খবর আছে, তোর চাকরি থেকে বের করে দেব। আর আমি এটা ভালো করেই জানি যে তোদের সংসার চলে তোর এই চাকরি দিয়ে। যদি তোর চাকরি চলে যায় তাহলে তোর পরিবারকে নিয়ে তোকে পথে নামতে হবে। আচ্ছা ম্যাম, যাব। বাট আপনি এত রাতে আপনার রুমে ডাকছেন কেন? সেটা না হয় তুই রাতেই আমার রুমে আসলে জানতে পারবি। কথাটা বলে নেহা চলে যায় তার রুমে। কেন জানি স্বাধীনের তার বাবা মাকে দেখতে অনেক ইচ্ছে করে, তাই গাড়ি স্টার্ট দিয়ে পুনরায় তার বাসায় চলে যায়। বাসার সামনে গাড়ি রেখে ভেতরে প্রবেশ করতে দেখে তার মা রান্না করছে, পাশে তার ছোট বোন পড়ছে। মা দেখো, ভাইয়া এসেছে। ভাইয়া, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? চকলেট নিয়ে আসো নাই? আমি আমার ছোট্ট পরিটার জন্য কখনো চকলেট আনতে ভুলে যাই নাকি? এই নাও চকলেট। আর হ্যাঁ, একদমই বেশি খাবে না। আজকে একটা খাবে, কালকে একটা, না হলে দাঁতে কিন্তু পোকা লাগবে। বাবা রে, এই অল্প বয়সে তুই সংসারের হাল ধরেছিস। তোর বাবার অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। আজকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। ওনারা বলেছে যদি 1 মাসের মধ্যে হার্ট অপারেশন না করি তাহলে তোর বাবাকে আর বাঁচানো যাবে না। তোকে কথাটা বলতে চাই না, তারপরও বললাম। তুই যেন কোনো চিন্তা করিস না, আল্লাহ একটা না একটা কিছু করবেই। কি বলছো তুমি? আগে বলবে না? আমাকে অপারেশন করতে কত টাকা লাগবে? আর ডাক্তার তো বলল অনেক টাকা লাগবে, প্রায় 20 লক্ষ টাকার মতো। আমরা কিভাবে এত টাকা জোগাড় করব? এই সামান্য বাড়িটুকু আছে, এটা বিক্রি করে দিলে তাও 10 লক্ষ টাকার মতো হবে। বাকি টাকা কিভাবে জোগাড় করব রে বাবা? মা, আমি যে বাসাতে কাজ করি ওই স্যারটা অনেক ভালো, গরিবদের অনেক সাহায্য করে। ওনারা তো বাসায় নেই, কালকে আসবে। কালকে আসলে বলি আমাকে দেখি টাকা দেয় নাকি। যদি দেয় তাহলে তো অনেক ভালোই হয়, বাবার চিকিৎসাটা অন্তত করতে পারবো। তারপর স্বাধীন তার মায়ের সাথে আরও কিছু কথা বলে রুমের মধ্যে প্রবেশ করে। দেখে তার বাবা শুয়ে আছে। স্বাধীন তার বাবার পাশে গিয়ে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। ঠিক তখনই মিটমিট করে তাকায় স্বাধীনের বাবা। স্বাধীন মুচকি একটা হাসি দিতেই স্বাধীনের বাবা কান্না করে স্বাধীনের দুহাত জড়িয়ে ধরে বলে, বাবা, তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে। এই বয়সে তোর যেখানে লেখাপড়া করার কথা আর তুই করছিস চাকরি, আমাকে বাঁচানোর জন্য সংগ্রাম করছিস। প্লিজ আমাকে ক্ষমা করে দিস তুই। কি বলছো তুমি? আমার কাছ থেকে ক্ষমা চাইছো কেন? তুমি আমার বাবা, তোমাকে চিকিৎসা করার জন্য সংগ্রাম করব না তো অন্য কারোর জন্য? আর এসব কথা বলবে না। আর চিন্তা করো না, তুমি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে, আগের মতোই হাঁটা চলাফেরা করতে পারবে। তারপর স্বাধীন তার বাবার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে খাবার দাবার খেয়ে গাড়ি নিয়ে সোজা নিহার বাসায় চলে আসে। তারপর পার্কিং লটে গাড়ি রেখে তাকে থাকার জন্য যে রুম দিয়েছে ওখানে চলে যায়। রুমিকে এপাশ ওপাশ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তার দু চোখে ঘুম আসে না। রাত 12টার সময় নেহা যেতে বলেছে। কেন আর দোকান থেকে ওই প্যাকেট কিনলো কি দরকার? ও আবার যদি না যায় তাহলে এই চাকরি থেকে বের করে দেবে। এখন কি করবে? এই চাকরি অনাহারে জগতে চাকরি পাওয়া বড়ই দোষকর। ভাবতে ভাবতেই কোথা দিয়ে যে রাত 12টা হয়ে যায় স্বাধীন টেরই পায় না। ঠিক তখনই তার ফোনে কল আসে। ফোনটা হাতে নিয়ে দেখে নেহা ফোন করেছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। রুমে আয়। কিন্তু কেন এত রাতে আপনার রুমে
যাব, কেউ দেখে ফেললে উল্টাপাল্টা কথা বলবে। তোকে যা করতে বলেছি করবি, না হলে সোজা আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, বুঝতে পারছিস তুই? স্বাধীন আর কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গুটি গুটি পায়ে বড় বাড়ির ভিতরে প্রবেশ করে। তারপর নেহার রুমের সামনে চলে যায়। দরজার কড়া নাড়তেই ওপাশ থেকে নেহা বলে, ভেতরে আয়, দরজা খোলা আছে। ভিতরে প্রবেশ করে দেখে নেহা নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। স্বাধীন বুঝতে পারে নেহা ওয়াশরুমে গিয়েছে। স্বাধীন তাই সেখানেই দাঁড়িয়ে থাকে। প্রায় 5 মিনিট পর নেহা নাইট ড্রেস পরে ওয়াশরুম থেকে বের হয়। স্বাধীন নেহার দিকে তাকিয়ে অন্যদিকে চোখ ফিরিয়ে নেয়। তো নেহার শরীরে পোশাক পরা থেকে না পরাটাই ভালো। পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে। ম্যাম, আপনি আমাকে এত রাতে আপনার রুমে আসতে বলেছেন কেন? যদি কেউ দেখে ফেলে তাহলে স্যার শুনলে আমাকে চাকরি থেকে বের করে দেবে। আরে এত ভয় পাচ্ছিস কেন? আসল কাজ তো শুরুই করিনি এখনো। আর চিন্তা করিস না, কেউ বাবা মাকে কিছু বলবে না, সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আমি আর তুই বাদে। কথাটা বলেই নেহা স্বাধীনের কাছে চলে আসে। তারপর স্বাধীনের ঠোঁটে নেহা তার আঙ্গুল স্পর্শ করতে লাগে। স্বাধীন রীতিমতো ঘেমে একাকার হয়ে যায়। ম্যাম, এসব কি করছেন? প্লিজ আমাকে ছেড়ে দেন। আপনার মতলব আমার একদমই ভালো লাগছে না। তোকে কি ছেড়ে দেওয়ার জন্য ধরেছি আমি? যা করছি তুই দেখে যা আর রেসপন্স কর, না হলে তোর কিন্তু খবর আছে, এই বলে দিলাম। কথাটা বলে নেহা স্বাধীনের শরীরের বস্নকাতর জায়গাগুলোতে স্পর্শ করতে লাগে। স্বাধীন পুতুলের মতো দাঁড়িয়ে আছে। কিরে, তুই ছেলে মানুষ নাকি অন্য কিছু? আমি এত কিছু করছি তারপরও তোর কোনো রেসপন্সই দেখছি না। আচ্ছা ওয়েট, দরজা লাগিয়ে দিয়ে আসি, না হলে কেউ আবার দেখে ফেলতে পারে। তারপর নেহা কি দরজা লাগিয়ে দিয়ে আসে। স্বাধীন তখনও পুতুলের মতো সেখানে দাঁড়িয়ে থাকে। নেহা এসে স্বাধীনকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে অনবরত কিস করতে লাগে। ধ্যাৎ, আমি একটা মেয়ে, তোর এত কাছে আসছি আর তোর কোনো রেসপন্স নেই। দেখুন ম্যাম, আমি গরিব ঘরের ছেলে। আপনাদের অনেক টাকা পয়সা আছে, কিন্তু আমাদের টানে সামান্য কিছু টাকার জন্য আপনার বাসায় এসে কাজ করি। আর আপনি আমার সঙ্গে এই কাজ করতে পারেন না। স্যার ম্যাডাম আমাকে অনেক বিশ্বাস করে, আমি তাদের বিশ্বাসের বড় ক্লাবে করতে চাই না। প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি আমার রুমে যাব। দেখ, একদম না বোঝার মতো কথা বলবি না। মজা তুইও নিলে আমিও নিলাম, বিনিময়ে তোকে কিছু টাকাও দিলাম, সমস্যা নেই। নেহা টাকার কথা বলতে স্বাধীনে মনে পড়ে যায় তার বাবাকে চিকিৎসা করানোর জন্য অনেক টাকার প্রয়োজন। নেহাকে বলবে নাকি চিন্তা করতে থাকে। এটা দেখে নেহা বলে, কি ভাবছিস? দেখ, কেউ জানতে পারবে না, আমি আর তোর মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকবে, আর দুইজন অনেক এনজয় করতে পারবো। তোকে বিনিময়ে কিছু টাকাও দেব, তুই টেনশন নিস না, বাবা মা কেউ জানতে পারবে না। প্লিজ ম্যাম, আমাকে যেতে দিন। আমার বাবার চিকিৎসা করানোর জন্য অনেক অনেক টাকা দরকার, তাও আবার 1 মাসের মধ্যে। আমি যেভাবেই পারি টাকা জোগাড় করে আমার বাবার চিকিৎসা করাবই। প্লিজ আমাকে যেতে দেন। কথাটা বলে নেহার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয় স্বাধীন। তারপর দরজা খুলে বাইরে বের হতে যাবে। ঠিক তখনই পেছন থেকে নেহা শার্টের কলার চেপে ধরে ঝাটকা টান দিতে স্বাধীন তাল সামলাতে না পেরে খাটের উপর গিয়ে পড়ে যায়। নেহা গিয়ে স্বাধীনের উপর বসে পড়ে। 2 হাত দিয়ে স্বাধীনের 2 হাত শক্ত করে ধরে ফেলে। আমার মনে আর দেহে আগুন লাগিয়ে দিয়ে তুই বাহিরে যাবি, তা তো আর হতে দেব না। আমাকে শান্ত করে তবেই যাবি, না হলে তোর খবর আছে। তুই যেহেতু কিছু করবি না, দেখ আমি কি করতে পারি। কথাটা বলে নেহা স্বাধীনের ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চুষতে লাগে। প্রায় 5 মিনিট পর নেহা স্বাধীনকে ছেড়ে দেয়। নিজেও হাঁপাতে লাগে, স্বাধীনও হাঁপাতে লাগে। তারপর স্বাধীনকে নেহা শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগে, তুই কেন বুঝিস না? তোকে আমার খুব দরকার। আচ্ছা ওয়েট, তোর বাবাকে চিকিৎসা করানোর জন্য কত টাকা লাগবে? কেন, আপনি সেটা শুনে কি করবেন? বলতে বলেছি বলবি। এত রাগ দেখাচ্ছিস কাকে তুই? হ্যাঁ, ভুলে যাস না, আমি কিন্তু মারলে কি আর মেয়ে তোকে চাইলে কিন্তু চাকরি থেকে বের করে দিতে পারি। 20 লক্ষ টাকা লাগবে, আর ভাবতেই পারতেছি না কিভাবে এই 1 মাসের মধ্যে 20 লক্ষ টাকা জোগাড় করব। তোর বাবার চিকিৎসা করানোর জন্য যত টাকা লাগবে আমি দেবো, বিনিময়ে তোকে আমার একটা কাজ করে দিতে হবে। নেহার মুখ থেকে এমন কথা শুনে স্বাধীন অবাক হয়ে যায়। নেহার দিকে প্রশ্নবোধক দৃষ্টি নিক্ষেপ করে বলে, আমি আমার বাবাকে বাঁচানোর জন্য যে কোনো কাজ করতে রাজি আছি। আপনি শুধু আমার বাবার চিকিৎসা করানোর জন্য 20 লক্ষ টাকা দিন। আপনি যদি বলেন আমার জীবন আপনাকে দিয়ে দিতে, সেইটাই দিয়ে দিব। তোর জীবন দিতে হবে না, তোর যৌবনটা আমাকে দিলেই চলবে।
কথাটা বলে নেহা তার নিজের ঠোঁট কামড়াতে লাগে। স্বাধীন বুঝতে পারে নেহা কি বোঝাতে চাচ্ছে। আচ্ছা ম্যাম, এইসব করা তো একদমই শরীয়ত মোতাবেক হারাম। আর আপনি যেহেতু এত ইচ্ছে, স্যারকে বলুন আপনাকে বিয়ে দিয়ে দিতে, তখন স্বামীর সঙ্গে দিনরাত থাকতে পারবেন। লুকিয়ে লুকিয়ে এইসব করতে হবে না। ধ্যাৎ, তাহলে তো হয়েই গেল। আর একটা ছেলে কখনোই এক নারীতে আসক্ত হতে পারে না। যেরকম এক খাবার দিয়ে কখনোই খাওয়া সম্ভব না, ভিন্ন ভিন্ন দরকার, ঠিক এক এক সময় এক এক ছেলেকে টেস্ট করতে হয়, বুঝলি? আচ্ছা ম্যাডাম, আপনি এত বাজে দেখে তো একদমই ওই রকম মনে হয় না। ড্রিঙ্কস করেন, নেশা করেন, এটা কমন, কিন্তু এইসব আল্লাহ জানে কতটা ছেলের সঙ্গে শুয়েছেন। নেহার স্বাধীনের কথা শুনে কেন জানি ভীষণ রাগ উঠে যায়। নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পেরে ঠাস ঠাস করে স্বাধীনের গালে 2টা থাপ্পড় বসিয়ে দেয়। তারপর রাগের দৃষ্টিতে কিছুটা স্বাধীনের দিকে ঝুঁকে বলতে লাগে, দেখ, তোর কাছ থেকে কোনো কথা শুনতে আমি রাজি না। তোকে যা বলেছি করবি নাকি সেটা বল। না করলেও আমি জোর করে নিয়েই ছাড়বো। তোকে আমার মনে ধরেছে। আর হ্যাঁ, একটা কথা, তুই প্রথম যে কিনা এই নেহার দেহ ভোগ করবি। ঠিক তখনই স্বাধীনের চোখে ভাসতে লাগে তার বাবার হাসি মাখা মুখটা। স্বাধীন বুঝতে পারে কোনোভাবেই এই মাসের মধ্যে কেন আগামী 10 বছরও 20 লক্ষ টাকা কোনোভাবেই জোগাড় করতে পারবে না। এখন শুধুমাত্র নেহার সত্যটা মানলেই তার বাবাকে চিকিৎসা করা সম্ভব। কি হলো, তুই তোর বাবাকে বাঁচাতে চাস না? আর যদি তুই আমার সঙ্গে এই কাজটা না করিস, তাহলে তুই যেখানেই যাস আমি তোর চাকরি করতে দেব না। সবখানে গিয়ে সবাইকে মানা করে দিব, আর দেখব তুই তোর বাবাকে কিভাবে চিকিৎসা করাস। স্বাধীন বুঝতে পারে সে ফেসে গেছে। নেহার সত্ত্বে রাজি হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তাই স্বাধীন বলে, আচ্ছা ঠিক আছে, আমি আপনার সব শর্তে রাজি আছি। তাহলে শোন, প্রথম শর্ত, কোনো মেয়ের দিকে একদমই তাকানো যাবে না আমি ব্যতীত। দ্বিতীয় শর্ত, আমি যখন বলবো যেইভাবেই হোক তোকে আমার রুমে আসতে হবে, আর আমাকে সুখ দিয়ে তবে তোকে যেতে হবে। এর আগে গেলে তোর বাবাকে আমি মেরে ফেলবো। তৃতীয় শর্ত, একদমই এই বিষয়ে কাউকে বলবি না। চতুর্থ শর্ত, আমার বান্ধবীরা আসলে ওদের কাছ থেকে সব সময় দূরে দূরে থাকার চেষ্টা করবি, কারণ ওরা আমার থেকে বেশি লুচ্ছি। ঠিক আছে। তাহলে আয় আমার কাছে, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটুক। তারপর স্বাধীন ধীরে ধীরে নেহার দিকে যেতে লাগে। এক পর্যায়ে নেহার শরীর থেকে সম্পূর্ণ পোশাক খুলে ফেলে স্বাধীন। প্রত্যেকটা স্থানে কিচ করতে লাগে। স্বাধীনের প্রত্যেকটা স্পর্শে কেঁপে উঠতে লাগে। এক পর্যায়ে নেহা বলে ওঠে, ড্রয়ারের মধ্যে ওইটা আছে। তারপর এর আগে একদমই যদি উল্টাপাল্টা কিছু হয়ে বাচ্চা পেটে চলে আসে তখন কি হবে? তারপর স্বাধীন ড্রয়ার খুলে প্যাকেটটা বের করে নেহাকে সুখ দিতে লাগে। দুজন হারিয়ে যায় ভালোবাসার এক অটল গভীরে। ভালোবাসা বললে ভুল হবে। দুই শরীরের লালসায় পড়া এক মেয়ের তার বাবাকে চিকিৎসা করানোর জন্য এত টাকা প্রয়োজনে এক ছেলে এভাবে কেটে যেতে লাগে প্রায় 3 ঘন্টা। নেহা স্বাধীনের বুকের উপর শুয়ে থাকে, ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগে। স্বাধীনে কেন জানি নিজের অজান্তে তার চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হয়ে যায়। স্বাধীন তার হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেলে। বান্ধবীদের কাছ থেকে শুনেছি এইটাতে নাকি অনেক সুখ, কিন্তু কখনো বিশ্বাস করিনি। আজ হারে হারে উপলব্ধি করতে পারলাম। এর জন্যই ওরা বলতো, বিশ্বাস কর তুই প্রথম ছিলি। এই দেখ তার প্রমাণ। তারপর নেহা স্বাধীনকে বিছানার চাদরে দেখাতে লাগে রক্তের ছিটা পড়ে আছে। স্বাধীন বুঝতে পারে নেহা যতই খারাপ হোক না কেন, কিন্তু এর আগে কখনোই এই কাজ করেনি। এটা তার প্রমাণ। আমি এত সুখ কখনো ভাবতেও পারিনি এইটার মধ্যে। চল বিয়ে করে ফেলি, লুকিয়ে লুকিয়ে এইসব করা থেকে ভালো, তাই না? তোকে আর হারাতে চাই না আমি। কথাটা শুনে স্বাধীন বাঁকে একটা হাসি দেয়। তারপর বুকের উপর থেকে নেহাকে সরিয়ে ফ্লোর থেকে শার্ট প্যান্ট তুলে পরিধান করে নেয়। তারপর নেহার সামনে দাঁড়িয়ে হাসতে হাসতে বলে, ম্যাম, আপনি বড়লোক আবার আদরের দুলালি, আর আমরা অনেক গরিব। আমি হয়তোবা আপনার দেহের লালসা কমাতে পারবো, কিন্তু আপনার চাহিদা না। আপনি প্রত্যেক দিন খরচ করেন 1 লক্ষ টাকার উপরে, আর জানেন আমার 1 লক্ষ টাকা ইনকাম করতে 6 মাস লেগে যায়। আর হ্যাঁ, আপনার শর্তের কথা যেন মনে থাকে, আমার বাবার চিকিৎসা করাতে চেয়েছেন। মনে আছে কালকে সকালে তুই বলিস তোকে ব্যাংক থেকে টাকা তুলে দেব, আর যাস না? আর একবার চল না। স্বাধীন নেহার আর কোনো কথা না শুনে এক প্রকার দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। নেহা খাটের উপর শুয়ে থেকে স্বাধীনকে দৌড়ে রুম থেকে বের হয়ে যেতে দেখে হাসতে লাগে। তারপর খাট থেকে উঠে বিছানার চাদর সরিয়ে অন্য একটি চাদর পেরে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে রুমে এসে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে স্বাধীন নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে।
পরের দিন সকালবেলা স্বাধীনের ঘুম ভাঙে অনেক দেরিতে। শোয়া থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে টি শার্ট আর ছোট প্যান্ট পরে বাইরে চলে যায়, গাড়ি ধুতে লাগে। অন্যদিকে নেহা কফির মগ হাতে নিয়ে বেলকনিতে এসে দাঁড়ায়, স্বাধীনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ স্বাধীনের নজর ওই দিকে যেতেই চোখ সরিয়ে নেয়। গাড়ি পরিষ্কার করে রুমে চলে আসে, ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে বাইরে গাড়িতে বসে অপেক্ষা করতে লাগে, কারণ একটু পর নেহা কলেজে যাবে। যেই কথা সেই কাজ, নেহা বাহিরে আসে কলেজে যাওয়ার জন্য। আজকে অনেক লেট হয়ে গেল, একটু একটু তাড়াতাড়ি যাবি। ঠিক আছে ম্যাম। তারপর স্বাধীন গাড়ি স্টার্ট দিয়ে যেতে লাগে। নেহার কলেজের দিকে যাবার সময় স্বাধীন অনেকবার ব্যাক গ্লাসে লক্ষ্য করেছে নেহা তার দিকে তাকিয়ে থাকে। কলেজের বাইরে গাড়ি ব্রেক করতে নেহা থেমে যায়। শোন, 2টা ক্লাস করে বাসায় যাব, ভালো লাগছে না আমার। তুই এইখানেই অপেক্ষা করবি, কোথাও যেন না যাস, মনে থাকে যেন। ঠিক আছে ম্যাম। তারপর নেহা কলেজের ভিতর প্রবেশ করে। স্বাধীন সকালে না খাওয়াই অনেক ক্ষুধা লাগে, পাশে থাকা একটা দোকানে গিয়ে কলা পাউরুটি কিনে খেতে লাগে। অন্যদিকে নেহা কলেজে প্রবেশ করতে তার বান্ধবীরা নেহার দিকে এগিয়ে আসে। কিরে, কাজ হয়েছে কি? আর বলিস না, এত ভীতু যা বলার মতো না। হয়তো বা ওর প্রথম দিন ছিল, একটু খুব একটা মজা নিতে পারে নাই, রাখ সেই সকল কথা। চল ক্লাসরুমে যাই। দেখ, তোর আনন্দ ফুর্তি করা শেষ হয়ে গেলে আমাকে দিবি, আমি একদম পার্মানেন্ট করে রাখবো। খুব পছন্দ হয়েছে আমার। তোর বাবার যদি ড্রাইভার প্লাস বডিগার্ড না হতো, তাহলে আমি আমার বাসায় ওকে রেখে দিতাম ড্রাইভার হিসেবে। ওকে বাবা, তোদের কথা মাথায় থাকবে আমার। তারপর নেহার বান্ধবীরা নেহাকে অনেক কথা বলতে লাগে। অন্যদিকে নেহার অনেক রাগ হতে লাগে আর বান্ধবীর কথা শুনে কিন্তু কিছুই বলে না। দেখতে দেখতে 2টা ক্লাস শেষ করে বাইরে চলে আসে। নেহার সব বান্ধবীরা নেহার সামনে বসতে যাবে, এর আগে নেহার আরেকটা বান্ধবী সামনে বসে পড়ে। নেহা বলতে গিয়েও কিছু বলতে পারে না। তারপর স্বাধীনকে রেস্টুরেন্টে যেতে বলে নেহার বান্ধবী। গাড়ির বক্সে গান লাগিয়ে নাচতে লাগে। অন্যদিকে স্বাধীন ড্রাইভিং করছিল মন দিয়ে। ঠিক তখনই পাশ থেকে নেহার বান্ধবী স্বাধীনের পায়ের উপরে অনেকবার হাত রাখে। বারবার স্বাধীন সরিয়ে দিল মানে না। নেহা এইটা দেখে অনেকটা রেগে যায়, কিন্তু কাউকেই কিছু বুঝতে দেয় না। রেস্টুরেন্টের সামনে গিয়ে গাড়ি ব্রেক করতে নেহা আর তার বান্ধবীরা সবাই বের হয়ে খাবার খেতে লাগে। তারপর খাওয়া দাওয়া করে সবাই যে যার বাসায় চলে যায়। নেহাকে নিয়ে স্বাধীন নেহার বাসার দিকে রওনা হয়। রাস্তার মধ্যে স্বাধীন ড্রাইভিং করতে করতে নেহাকে বলে, ম্যাম, সাথী ম্যামকে আর সামনে বসতে দিবেন না। ড্রাইভিং করতে অনেক ডিস্টার্ব করে। উনি শুধু আজকে নয়, পড়ার সময় উনি সামনে বসে আমার পায়ে হাত রাখে, অনেক বাজে বাজে ইশারা করে। আর ম্যাম, আপনি যে বললেন আমার বাবার চিকিৎসা করানোর জন্য টাকা দেবেন ব্যাংক থেকে তুলে। নেহার কথা মতো স্বাধীন ব্যাংকের সামনে গাড়ি ব্রেক করে। নেহা ব্যাংকের ভিতর ঢুকে প্রায় 20 মিনিট পর হাতে একটা ব্যাগ নিয়ে বের হয়। স্বাধীনের দিকে এগিয়ে দিয়ে বলে, ঠিক আছে, ওকে বলে দেব তোর সঙ্গে আর যেন ওই ব্যবহার না করে। আর সামনের ব্যাংকটাতে ব্রেক কর, তোকে টাকা উঠিয়ে দিচ্ছি। এই ব্যাংকের ভেতরে 20 লক্ষ টাকা আছে, তোর বাবাকে চিকিৎসা করাবি। আর শোন একটা কথা, তোকে যে আমি এতগুলো টাকা দিয়েছি কেউ যেন জানতে না পারে। ঠিক আছে ম্যাম, আপনি অনেক বড় উপকার করলেন আমাকে। আচ্ছা ম্যাম, আপনাকে একটা কথা বলি, রাগ না করলে। আচ্ছা বল, রাগ করবো না। আপনি তো পারলেই আমাকে এমনিতে এতগুলো টাকা দিতে পারতেন, তাহলে অযথা অবৈধ সম্পর্ক করার মানে কি ম্যাডাম? দেখেন, আমি টাকা পাওয়ার পর এটা বোঝাতে চাচ্ছি না যে আপনার শর্ত মানতে নারাজ, কিন্তু একটা কথাই বলবো, এই পৃথিবীতে চিরকাল বাঁচবেন না, একদিন না একদিন মরে যেতে হবে। তখন আল্লাহর কাছে গিয়ে কি জবাব দেবেন? স্বাধীনের কথা শেষ না হতেই স্বাধীনের ফোন বেজে ওঠে। মায়ের নাম্বার দেখে নেহার কাছ থেকে পারমিশন নিয়ে রিসিভ করে কানের কাছে ধরতে ওপাশ থেকে কান্নার কণ্ঠ শুনতে পায়। স্বাধীন তড়িঘড়ি করে গাড়ি ব্রেক করে নেহার সিট বেল্ট পরে, তেমন কিছু হয় না। বাবা, কই তুই? তোর বাবা কেমন যেন করছে, বুকে 2 হাত দিয়ে চেপে ধরেছে আর নিঃশ্বাসটি নিতে কষ্ট হচ্ছে তার। প্লিজ বাসায় আয়। আচ্ছা মা, আসছি আমি এখনই। তারপর স্বাধীন অশ্রুসূচক দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে বলে, ম্যাম, প্লিজ কিছু মনে করবেন না। আপনি কি হেঁটে বাসায় যেতে পারবেন? আমার বাবা অনেক অসুস্থ, তাকে নিয়ে এখন যদি হাসপাতালে না যাই তাহলে মারা যাবে সে।
অনুগ্রহ করে যদি আপনাদের গাড়িটা আমাকে দিতেন তাহলে বাবাকে হাসপাতালে ভর্তি করে আপনার বাড়িতে গাড়ি দিয়ে আসতাম। প্লিজ ম্যাম, না বলবেন না। এই অল্প সময়ের মধ্যে আমি অ্যাম্বুলেন্স কিংবা গাড়ি জোগাড় করতে পারবো না। আরে না, সমস্যা নেই, চল আমিও যাব তোর সঙ্গে তোর বাড়িতে। তোর বাবাকে হসপিটালে ভর্তি করে তবে তোর সঙ্গে বাসায় ফিরবো। তারপর স্বাধীন তার চোখের পানি মুছে গাড়ি স্টার্ট দিয়ে চড়ে যেতে লাগে তার বাড়ির দিকে। একটু পর স্বাধীন বাসায় চলে আসে। দরজা দিয়ে ভিতরে ঢুকে স্বাধীন তার বাবাকে পা জকলা করে বাইরে নিয়ে আসে। তারপর গাড়ির ভিতর বসিয়ে দিয়ে স্বাধীন মা তার বাবাকে জড়িয়ে ধরে স্বাধীন তার ছোট বোনকে যাওয়ার সময় বলে, বোন, তুই থাক, আর বাবাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি বাবার অপারেশনের জন্য টাকা জোগাড় করেছি। তুই বাড়িটার দিকে একটু লক্ষ্য রাখিস। একটু পরে এসে তোকে হসপিটালে নিয়ে যাব আমি। স্বাধীনের কথা শুনে তার ছোট বোন মাথা ইশারা দিয়ে হ্যাঁ বোঝায়। তারপর স্বাধীন গাড়ি স্টার্ট দিয়ে চলে যায় সোজা হসপিটালে। স্বাধীন গাড়ির পিছন থেকে তার বাবাকে বের করে সোজা আইসিইউতে চলে যায়। ভিতরে ভর্তি করে দিয়ে অপারেশন করার জন্য টাকা কাউন্টারে জমা দিয়ে দেয়। অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করতে লাগে স্বাধীন। 5 ঘন্টা পর আইসিইউর রুমের মধ্যে থেকে একটা ডাক্তার বেরিয়ে আসে। স্বাধীন তড়িঘড়ি করে ডাক্তারের কাছে গিয়ে বলে, আঙ্কেল, আমার বাবা এখন কেমন আছে? তোমার বাবা একদম বিপদমুক্ত আছে, আর সময় মতো অপারেশন করাইয়ে তোমার বাবার কন্ডিশন একদম আগের মতো হয়ে যাবে। কোনো টেনশন করো না। আর একটু পর তুমি আমার কেবিনে আসো, কিছু মেডিসিনের নাম লিখে দিই, ওইগুলো সময় মতো খাওয়ালে আশাবাদী তোমার বাবা খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। ডাক্তারের কথা শুনে স্বাধীনের অনেক ভালো লাগে। তার নিজের দেহ দিয়ে যদি তার বাবাকে সুস্থ করতে পারে, এটা তার কাছে অনেক কিছু। ঠিক তখনই মনে পড়ে যায় নেহার কথা। 5 ঘন্টা হলো বাইরে বসে আছে। দৌড়ে বাইরে চলে যায়। দেখে নেহা এখনও গাড়ির মধ্যে বসে আছে। সেদিন দরজা খুলে নেহাকে বলে, সরি ম্যাম, আসলে মাথায় আপনার কথা ছিলই না। বাবাকে আইসিইউতে ভর্তি করে দিলে টাকা থাকায় সঙ্গে সঙ্গে অপারেশন শুরু হয়, আর আপনার কথা মনে নাই আমার, তাই সেখানে দাঁড়িয়েছিলাম। সরি, আই এম রিয়েলি সরি ম্যাডাম। আরে সরি বলতে হবে না, চল এখন বাসায়। তারপর স্বাধীন গাড়ি স্টার্ট দিয়ে পুনরায় যেতে লাগে নেহার বাড়ির দিকে। একটু পর নেহাকে নামিয়ে দিয়ে নেহার কাছ থেকে বিদায় নিয়ে সোজা তার বাসায় চলে আসে। স্বাধীন তার ছোট বোনকে নিয়ে হসপিটালে চলে যায়। আবার নার্সের কাছে স্বাধীন তার বাবার কথা জিজ্ঞেস করে একটা কেবিন দেখিয়ে দেয়। তারপর স্বাধীন কেবিনে প্রবেশ করে নিজের অজান্তে চোখ দিয়ে খুশির পানি বের হতে লাগে। দেখে তার বাবা তার মার সঙ্গে কথা বলছে। বাবা, তুই এসেছিস? কত সময় হলো তোকে খুঁজছি। আমি কিন্তু পারছি না। আয় আমার পাশে বয়। আর তুই আমার অপারেশন করানোর জন্য এতগুলো টাকা কোথা থেকে পেলি? আমি যে বাসাতে কাজ করি বডিগার্ড প্লাস ড্রাইভার হয়ে, উনি অনেক ভালো। তোমার কথা বলতেই আমাকে টাকা দিয়ে দেয়। কে এই ব্যক্তি যে আমাদের একের পর এক সাহায্য করে চলেছে? একটাবার অনেক দেখা করতে ইচ্ছে করছে। তুমি সুস্থ হও বাবা, তোমার সঙ্গে আমি দেখা করিয়ে দিব। আচ্ছা ওয়েট, তুমি থাকো, আমি ডাক্তারের কাছ থেকে কিছু ওষুধ লিখে দিব বলেছিল, ওইটা নিয়ে আসি। আর তোমার খারাপ লাগলে তখন আর আমাকে বলবো, হ্যাঁ? তারপর স্বাধীন রোজা ডাক্তারের কেবিনে চলে যায়। ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে বাইরে চলে আসে। স্বাধীন তার বাবার জন্য ওষুধ, কিছু ফলমূল আর তাদের খাওয়ার জন্য বিরিয়ানি নিয়ে হসপিটালে আসে। স্বাধীন অনেক দিন পর তার বাবার সঙ্গে মন খুলে গল্প করছে। কতদিন হলো যে এভাবে কথা বলে না। দেখতে দেখতে কোথা দিয়ে যে সময় পেরিয়ে যায় সেদিকে স্বাধীনের কোনো খেয়ালই নেই। রাত যখন প্রায় 9টা, তখন তার ফোন বাজতে লাগে। কেবিন থেকে বের হয়ে ফোনটা হাতে নিয়ে দেখে নেহা ম্যাম ফোন করেছে। স্বাধীন ফোনটা রিসিভ করে বলতে লাগে, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুই? আর তোর বাবা এখন কেমন আছে? জি ম্যাম, বলবো। এখন অনেকটাই সুস্থ। আর যদি আপনি না থাকতেন তাহলে আমার বাবার চিকিৎসা করাতে পারতাম না। অনেক অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে। ধন্যবাদ দিতে হবে না, তোকে যা বলেছি শুধু সেই শর্তগুলো মেনে চললেই হবে। ও আচ্ছা, তাহলে আমাকে বাসায় আসতে হবে আপনার। ওয়েট, একটু পর বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসছি। কথাটা বলে স্বাধীন ফোন রেখে দেয়। নেহা ওই পাশ থেকে হ্যালো হ্যালো বলতে লাগে। নেহার অনেক রাগ হয়, কিন্তু কিছুই বলে না। একটাবার আগে আসুক, তারপর ওর ব্যবস্থা করবে। এসবই ভাবছে বেলকনিতে দাঁড়িয়ে।
কফির মগ হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে স্বাধীন কেবিনে প্রবেশ করে। তার বাবা মার সঙ্গে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বিদায় নিয়ে বাহিরে চলে আসে। তারপর স্বাধীন গাড়ি নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে সোজা নেহার পাশে চলে আসে। পার্কিং লটে গাড়ি রেখে স্বাধীন তার রুমে যায় ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে অপেক্ষা করতে লাগে রাত 12টা হবার। 12টা বাজার সঙ্গে সঙ্গে স্বাধীন মেন দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। তারপর সোজা নেহার রুমের সামনে চলে যায়। দরজায় কড়া নাড়তেই দরজা খুলে যায়। স্বাধীন আর অনুমতি না নিয়ে ভিতরে প্রবেশ করে। দরজা লাগিয়ে যে পিছনে ফিরবে অমনি নেহা স্বাধীনকে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দেয়। এই জন্যই তোর মতো ছোট লোকের বাচ্চাদের মাথায় তুলতে চাইনি। সামান্য ছাড় দিছি আর মাথায় উঠে বসছিস, তাই না? আমার অনুমতি না নিয়ে তুই রুমে প্রবেশ করলি কেন? আর তোর সাহস কি করে হয় আমার কথা শেষ না হতেই ফোন রেখে যাস? কি ভাবছিস তুই? তোর সঙ্গে ভালো ব্যবহার করছি দেখে তুই পার পেয়ে যাবি? না মানে ম্যাম সরি, তখন ওইভাবে কথা বলার জন্য আর অনুমতি না নিয়ে আসার জন্য। হয়েছে, এখন আর তোর কোনো কথাই শুনতে চাচ্ছি না। আমি রুম থেকে বের হয়ে চলে যা। স্বাধীন মাটির দিকে তাকিয়েছিল, হঠাৎ নেহার দিকে তাকিয়ে দেখে ওই দিনের মতো পাতলা নাইট ড্রেস পরে আছে। ভিতরে সব কিছুই দেখা যাচ্ছে। কেন যেন স্বাধীনের অনেক লোভ হতে লাগলো। ধীরে ধীরে স্বাধীন নেশার ঘরে তলিয়ে যেতে লাগলো, যে নেশা নারীর। এই কুত্তার বাচ্চা, কি বলছি তোর কানে যাচ্ছে না? তোকে রুম থেকে চলে যেতে বলেছি, আবার আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস? তুই আমার কেনা গোলাম, এখন থেকে তোকে যখন যা বলবো তাই করবি, আমার পারমিশন মতো চলবি। তোকে কি ফোন করে আসতে বলেছি আমি? তুই আমার রুমে এসেছিস? নেহার কথাগুলো যেন স্বাধীনের কান অব্দি পৌঁছালো না। অবলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে নেহার দিকে। নেহা খানিকটা ভয় পেয়ে যায় স্বাধীনের তাকানো দেখে। স্বাধীনের কাছে এসে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলে, কি বলছি তোকে, তুই শুনতে পারছিস না নাকি? রুম থেকে বের হয়ে যা। নেহার কাছ থেকে থাপ্পড় পেয়ে নেহার কাছ থেকে থাপ্পড় খেয়ে স্বাধীন আরও রাগ উঠতে লাগে। তারপর সেখানে আর না দাঁড়িয়ে দরজার দিকে আসতে লাগে। দরজার কাছে এসে দরজা লাগিয়ে দেয়, কিন্তু সেটা বাড়ি থেকে না, ভেতর থেকে। নেহা গিয়ে সোফায় বসে পড়ে। সামনের দিকে তাকাতেই অবাক হয়ে যায়। কিরে, তোকে কি বললাম তোর কানে যায়নি? বললাম রুম থেকে চলে যা, এখনো দাঁড়িয়ে আছিস আবার আমার দিকে তাকিয়ে আছিস। নেহা অনবরত স্বাধীনকে উল্টাপাল্টা কথা বলেই চলেছে, কিন্তু স্বাধীন নেহার কথায় কোনো পাত্তা দেয় না। তারপর নেহার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসতে লাগে। নেহা এটা দেখে খানিকটা ভয় পেয়ে যায়। ধীরে ধীরে নেহার যত কাছে আসে স্বাধীন তত কিছু করতে লাগে। এক পর্যায়ে দেওয়ালের সাথে পিঠ ঠেকে যায়। দেখ, একদম ভালো করছিস না তুই, কিন্তু তোকে এই পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলবো যদি আমার দিকে আর একবারও আসছিস। কেন ম্যাম? আপনার তো শরীরের অনেক ভালো খিদা মিটিয়ে দিচ্ছি। নেহা কোনো কিছু বুঝতে না পেরে পাশে থাকা টি টেবিলের উপরে থাকা ল্যাম্পপোস্টটা স্বাধীনের দিকে ছুঁড়ে মারে। স্বাধীন হাত দিয়ে ধরে ফ্লোরে রেখে দেয়। অনবরত নেহার দিকে এগিয়ে যেতে লাগে। এক পর্যায়ে নেহার কাছে এসে স্বাধীন নেহার দুহাত শক্ত করে মুখ বন্ধ করে নেয়। দেখ, তুই কিন্তু তোর লিমিট ক্রস করছিস, ভালো হবে না কিন্তু, এই বলে দিলাম। ছেড়ে দে আমাকে, না হলে তোর বাবাকে, তোর পরিবারকে আর তোকে মেরে ফেলবো কিন্তু আমি। আমার ভালো রূপ দেখেছিস, কিন্তু ভয়ঙ্কর রূপ দেখিসনি। নেহার কথার কোনো জবাব না দিয়ে স্বাধীন অনবরত নেহার শরীরে স্পর্শ করতে লাগে। স্বাধীনের প্রত্যেকটা স্পর্শে নেহা কেমন যেন শিহরণ হতে লাগলো। এক পর্যায়ে স্বাধীন নেহাকে কিস করতে লাগে। প্রথমে নেহা বাধা দিল, পরে নেহার বাধা দেয় না, স্বাধীনের সঙ্গে রেসপন্স করে। তারপর নেহাকে খাটের উপর ফেলে দেয়। নেহার শরীর থেকে এক এক করে পোশাক খুলতে লাগে। আজ স্বাধীনের দিকে তাকিয়ে ভাবতে লাগে, এর আবার কি হলো যে কিনা আমার কথার উপরে কখনো কথা বলেনি, যখন যা করতে বলেছি তাই করেছে। আজ এই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, এর হাত থেকে বাঁচা তো দুষ্কর হয়ে যাবে। এমন কি করে ফেলেছি আমি ওকে? তারপর স্বাধীন ও নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে নিমিষেই দুজন হারিয়ে যায় ভালোবাসার এক অতল গভীরে। প্রথমে নেহা বাধা দিলেও পরবর্তীতে আর বাধা দেয় না। পরের দিন সকালবেলা নেহা নিজেকে আবিষ্কার করে স্বাধীনের বুকে। নেহার কেন যেন অনেক ভালো লাগা কাজ করে। শোয়া থেকে না উঠে স্বাধীনকে শক্ত করে জড়িয়ে ধরে আবার ঘুমিয়ে পড়ে। অন্যদিকে স্বাধীনের ঘুম ভাঙতে নেহাকে তার শরীর ওপর থেকে সরিয়ে স্বাধীন সোজা তার রুমে চলে আসে আর ভাবতে লাগে, দেখ কালকে আমার কি হয়েছিল। নেহা ম্যামের সঙ্গে একদমই কাজটা ঠিক করা হয়নি। ও নিজের রাগী ওনার পারমিশন না নিয়ে
ওনার সঙ্গে জোর জবরদস্তি করেছি। উনি যদি আমার কিংবা আমার পরিবারের কোনো ক্ষতি করে তখন কি হবে? না, ম্যামের কাছ থেকে ক্ষমা চাইতে হবে, না হলে উনি আবার যে কোনো সময় রেগে আমার পরিবারের উপর কিংবা আমার উপরে আক্রমণ করতে পারে। তারপর স্বাধীন ওয়াশরুমে চলে যায়, ফ্রেশ হয়ে গোসল করে বাইরে চলে আসে। বাইরে এসে গাড়ি পরিষ্কার করতে লাগে। প্রত্যেক দিনে নাই নেহা কফির মগ নিয়ে বাইরে এসে দাঁড়িয়ে স্বাধীনের দিকে তাকিয়ে থাকে। অবশ্য এই তাকিয়ে থাকায় নেহাকে স্বাধীনের প্রতি দুর্বল করে তুলেছে। স্বাধীন দেখেও না দেখার ভান করে গাড়ি পরিষ্কার করতে লাগে। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে সোজা নেহার রুমের সামনে গিয়ে দরজা কড়া নাড়তে লাগে। নেহা দরজা খুলে স্বাধীনকে দেখতে পেয়ে খানিকটা অবাক হয়ে যায়। কিরে, তুই এখানে এত সকালে? কিছু কি হয়েছে? তোর বাবার চিকিৎসার জন্য আরও টাকা লাগবে নাকি? না ম্যাম, আই এম সরি। আসলে আপনার সঙ্গে রাতে অনেক জোর জবরদস্তি করে ফেলেছি। আমি নিজের মধ্যে ছিলাম না, কেমন যেন হয়ে গিয়েছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আরে না, আমি কিছুই মনে করিনি, বিশ্বাস কর। প্রথম দিনের থেকে তুই আমার সঙ্গে জোর করে যে করেছিস, ওই দিন আরও বেশি মজা পেয়েছি, তাই তো কিছু মনে করিনি। আর একটু পর আমি বের হব, আমার এক বান্ধবীর বাসায় যাব। আমাকে নামিয়ে দিয়ে তুই তোর বাবার কাছে চলে যাস। অবশ্য কালকে তোকে ওইভাবে কথাটা না বললেও পারতাম, তোর জায়গায় আমি থাকলে ঠিক একই কাজ করতাম। তারপর নেহার কাছ থেকে স্বাধীন নিচে চলে আসে, গাড়িতে বসে অপেক্ষা করতে লাগে। নেহার আসার প্রায় 5 মিনিট পর নেহা এসে গাড়িতে উঠে পড়ে। তারপর স্বাধীনকে অ্যাড্রেস বলতে সেই দিকে যেতে লাগে। অবশ্য নেহার সব বান্ধবীদের বাসা স্বাধীনের চেনা আছে। এক পর্যায়ে নেহার দেওয়া অ্যাড্রেস অনুযায়ী স্বাধীন গিয়ে গাড়ি দাঁড় করায়। নেহা গাড়ি থেকে বের হয়ে স্বাধীনকে বলে, যা, আর আমি যখন ফোন করব তখন এই লোকেশনে আবার চলে আসবি। তারপর স্বাধীন গাড়ি স্টার্ট দিয়ে চলে যায় হসপিটালে, তার বাবার কাছে। অন্যদিকে নেহা তার বান্ধবীর বাসে গিয়ে বান্ধবীদের সঙ্গে আনন্দ করতে লাগে। ঠিক তখনই নেহার বান্ধবী নেহাকে বলে, কিরে, তোর কেনা গোলামের কি খবর? আজকে তো বাইরে তোর জন্য অপেক্ষা করতে দেখছি না, কই গিয়েছে? আরে, তোকে ফোন করে বললাম না ওর বাবার চিকিৎসার জন্য টাকা লাগবে 20 লাখ, আমি ওটা দিয়েছি। আর ওকে বলেছি আমি যখন যা বলবো তখন সে করবে। এতে ছেলেটাও রাজি হয়ে গিয়েছে। একটা কথা কি জানিস, ছেলেটার মধ্যে কিছু তো একটা আছেই। কেন জানি দিন দিন ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। আগে ওকে দেখলে অনেক রাগ হতো আমার, কিন্তু এখন ওকে না দেখলে কেমন যেন লাগে। মনে হয় এক নজর না দেখতে পারলে আমার বুকটা ফেটে যায়। আরে মামা, বুঝতে পারছিস না? এইটাই তো ভালোবাসার প্রথম ধাপ। তার মানে তুই ওই ছেলেটাকে ভালোবেসে ফেলেছিস? আমি আবারও ভালোবাসা অসম্ভব। জীবনে একজনকেই ভালোবেসে অনেক কষ্ট পেয়েছি, দ্বিতীয়বার পেতে চাই না আমি। এর থেকে এইভাবেই দিব্যি চলে যাব। আরে, যার জন্য আশা, কই ওকে আসতে বলিসনি? ওর সারপ্রাইজগুলো রেডি করে চল। আসলে নেহার বান্ধবীর জন্মদিন আজ, তাই তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সবাই মিলে নেহার এক বান্ধবীর বাসায় এসেছে, সব কিছু রেডি করছে। অন্যদিকে স্বাধীন হসপিটালে গিয়ে তার বাবা মা আর বোনের সঙ্গে কথা বলতে লাগে। এইভাবে অনেকটা সময় পার হয়ে যায়। অন্যদিকে নেহা তার বান্ধবীদের সঙ্গে কেক কেটে আনন্দ করতে লাগে। এক পর্যায়ে নেহা সব বান্ধবীরা মিলে ট্রুথ আর ডেয়ার গেমস খেলতে লাগে। এভাবে পেরিয়ে যায় অনেকটা সময়। দেখতে দেখতে বিকেল হয়ে যায়। ঠিক তখনই নেহার ফোনে কল আসে। মা, কোথায় তুই? বিকেল হয়ে গেছে, এখনো বাসায় আসছিস না যে? আগে বলো, তোমরা কোথায়? বাসায় এসেছো কি? হ্যাঁ, আমি আর তোর মা তো গ্রাম থেকে বাসায় চলে এসেছি। সকালে আসার পর থেকেই তোকে দেখছি না, এত বেলা হয়ে গেল তাও বাসায় ফিরছিস না। কোথায় আছিস তুই? জলদি বাসায় ফিরে আয়, কতদিন হলো তোকে দেখি না। আচ্ছা, তুমি একটু ওয়েট করো, আমি আসছি। একটা বান্ধবীর বাসায় আছি। তারপর নেহা ফোন রেখে দেয়, স্বাধীনকে ফোন করে আসার জন্য। একটু পর স্বাধীন চলে আসে। তারপর নেহাকে নিয়ে বাসায় চলে আসে। নেহা তার বাবা মাকে দেখলে দৌড়ে এসে জড়িয়ে ধরে। অনেক দিন হলো দেখা হয় না। গ্রামে ঘুরতে গিয়েছিল তার মা বাবা, কিন্তু নেহার গ্রাম পছন্দ হয় না। আর কলেজে কিছুদিন পর এক্সাম, তাই থেকে যায় শহরে। জানিস তোর নানু ভাই, দাদু ভাই, নানি দাদি কত তোকে মিস করছে। প্রত্যেক দিন তোর কথা বলেছে, তোর সঙ্গে কত কথা বলার চেষ্টা করছে, কিন্তু গ্রামে নেটওয়ার্কের সমস্যা, তোকে ফোন করতে পারিনি আমি। তুমি সবাইকে ঢাকায় নিয়ে আসলেই তো পারো, সবাই একসঙ্গে সপরিবারে থাকতাম। তুই ভেবেছিস বলিনি? কতবার করে বলছি
কিন্তু কেউ ঢাকায় আসবে না, গ্রামে তাদের ভালো লাগে, গ্রামের মায়া ত্যাগ করতে পারে না। তাই আমিও আর কিছু বলি না। বাদ দে, কেমন আছিস তুই? একদম শুকিয়ে গিয়েছিস, ঠিকমতো খাওয়া দাওয়া করিসনি বুঝি চলে যাওয়ার পর থেকে। কি বলো বাবা তুমি? তারপর নেহা তার বাবার সঙ্গে কথা বলতে লাগে। স্বাধীন পাশে দাঁড়িয়ে থাকে। নেহার বাবার স্বাধীনের দিকে নজর যেতেই বলে, তা বাবা কেমন আছো তুমি? আমি যাওয়ার পর তুমি আমার মেয়েকে খেয়ালে রেখেছো এই তো ভালোভাবে? জি স্যার। পাশ থেকে নেহা আনমনি ভাবতে লাগে। তার বলতে বাবা, আচ্ছা বাবা থাকো, রুমে যাই, ফ্রেশ হয়ে আসি। সে সকালে বের হয়েছি, আজকে একটা বান্ধবীর বার্থডে ছিল, ওখানে গিয়েছিলাম। তারপর নেহা তার রুমে চলে যায়। স্বাধীন নেহার বাবার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে লাগে। তারপর বাড়ির বাইরে এসে তার থাকার রুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। স্বাধীন রুমে গিয়ে বিথায় ঘুমানোর চেষ্টা করে, কিন্তু দুচোখে ঘুম ধারা দেয় না। এভাবে বেশ কিছুক্ষণ পেরিয়ে যায়। মাঝরাতে হঠাৎ ফোন বাজতে লাগে। স্বাধীন দেখে বুঝতে পারে নেহা ছাড়া আর কেউ ফোন করেনি এখন। আসসালামু আলাইকুম ম্যাম, এত রাতে ফোন করেছেন কেন? কি দরকার? কি দরকার তুই জানিস না? জলদি আমার রুমে আয়। দেখুন ম্যাম, এই কয়েকদিনে তো স্যার ছিল না, তাই যেতে পেরেছি, কিন্তু আজকে আঙ্কেল আন্টি এসেছে, যদি ওনারা দেখে ফেলে তখন কি হবে? প্লিজ বোঝার চেষ্টা করুন। আমি যা বলেছি তাই কর, না হলে তুই কিন্তু সকালে আর সূর্য দেখতে পারবি না। কথাটা বলি নেহা এক প্রকার রাগ দেখিয়ে কল কেটে দেয়। স্বাধীন ভাবতে লাগে যদি আঙ্কেল আন্টি কোনোভাবে দেখে ফেলে তাকে, নেহার রুমে কিংবা নেহার রুমের দিকে যাচ্ছে, তাহলে তার অবস্থা শেষ করে ফেলবে, চাকরি থেকে বের করে দেবে। ভাবতে লাগে কি করবে। বাইরে এসে নেহার রুমে বারান্দার কাছে এসে দেখে পাইপ। তারপর পাইপে নেহার বারান্দার উপরে উঠে পড়ে। অন্যদিকে নেহা ড্রেসিং টেবিলের সামনে বসে থেকে চুল আঁচড়াচ্ছিল আর গুনগুন করে গান গাইছিল। স্বাধীন বেলকনি থেকে নেহার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবতে লাগে, কি অদ্ভুত চেহারা, মায়াবী তার চাহনি, কেন এই কাজ করতে হবে? সে চাইলেও তো হাজার আমার থেকে সুন্দর ছেলে তার পিছু পিছু ঘুরে তাদেরকে বিয়ে করে নিতে পারে, তারপরে আমাকে কেন? কতগুলো ভাবতে ভাবতে নেহার কোমরের দিকে নজর যায়। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে নেহা আয়নার দিকে তাকিয়ে স্বাধীনকে পিছনে দেখতে পায়। ভয় পেয়ে পিছনে তাকায়। কিরে তুই রুমের মধ্যে কখন আসলি? আর ব্যালকনিতে কেন, কিভাবে গেলি তুই? পাইপ বেয়ে উপরে উঠছি, না হলে যদি আঙ্কেল আন্টি দেখতে পেত তাহলে কি করতো আমার? এর জন্য দ্বিতীয় পন্থা। ভালো করেছিস, আয় আমার কাছে। কথাটা বলে নেহা ড্রেসিং টেবিলের সামনে থেকে স্বাধীনের কাছে চলে যায়। স্বাধীনের কলার চেপে ধরে নিজের কাছে নিয়ে এসে ফিসফিস করে বলতে লাগে, ভেবে নিয়ে যে বাবা দেখে ফেললো আমাদেরকে এক রুমে, তখন কি হবে ভাবতে পারছিস? কি আর হবে, আপনাকে কিছুই বলবে না, আমাকে মেরে বাড়ি থেকে বের করে দেবে। কিন্তু আমি আর তোকে ছাড়ছি না, এই যে শক্ত করে জড়িয়ে ধরেছি, আজীবন ধরে রাখতে চাই। থাকবি তো আমার সাথে নাকি? নেহার কথা শুনে স্বাধীনের মুখে বাঁকা হাসি রেখা টেনে বলে, ম্যাম, আমি হয়তো আপনার দেহে লালসা দমাতে পারবো, কিন্তু আপনাকে বা গরিব ঘরের ছেলে আমি আপনাকে ভরণ পোষণ করার মতো সামর্থ্য আমার নেই। আপনি কি ভাবছেন তা বুঝতে পারছি, আমি কিন্তু সেই ভাবনাটা একদম মাথা থেকে ঝেড়ে ফেলেন না, না হলে আপনার এই ক্ষতি হবে। আর আমি তো আপনাকে কথা দিয়েছি যে আপনি যখন যা বলবেন তাই করব, তারপরে মিথ্যা কোনো সম্পর্কে মরে জড়াবেন আপনি। আমার কিছু লাগবে না, তোকে লাগবে। এই অল্প কিছুদিনে বুঝতে পেরেছি, হারে হারে টের পেয়েছি। চল আমরা কালকে বিয়ে করে ফেলি, এইটা আমাদের জন্য ভালো হবে। তখন আর লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে না আমাদের। হা বাদ দিন ম্যাম, এখন যার জন্য ডেকেছেন সেইটা করেন। কথাটা বলে স্বাধীন নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে এক এক করে নেহার শরীর থেকে কাপড় খুলতে লাগে। স্বাধীন কেন জানি স্বাধীনের প্রত্যেকটা স্পর্শে কেঁপে কেঁপে উঠতে লাগে। আজকে তো প্রথম নয়, তারপর কেন এমন লাগছে? তার পরপরই স্বাধীন নেহাকে নিয়ে খাটের উপর পড়ে যায়। নিমিষেই হারিয়ে যায় দুজন ভালোবাসার অতল গভীরে। অন্যদিকে নেহার বাবা রাতের অনেক পানি পিপাসা লাগে। টেবিলের উপরে গ্লাস ফাঁকা দেখে পানি নেওয়ার জন্য নিচে নামতে লাগে। নেহার রুমের কাছে আসতেই গোংরানোর শব্দ শুনতে পায়। নেহার বাবা নেহার রুমে আরেকটু কাছে গিয়ে দরজার সঙ্গে কান লাগিয়ে স্বাধীন আর নেহার ফিসফিসে কথা শুনতে পায়। নিমিষে নেহার বাবা রেগে লাল হয়ে যায়, যেন স্বাধীনকে সে কাছে পেলে কাছে চিবিয়ে খাবে। তারপর নিচে চলে যায় পানি খাওয়ার জন্য। পানি খেয়ে নিচে বসা রুমে বসে অপেক্ষা করতে লাগে স্বাধীনে আসার। অনেকক্ষণ সময় পার হয়ে গেলেও স্বাধীনের নাম গন্ধ নেই। তাই নিচে আর না বসে থেকে নেহার রুমের দিকে অগ্রসর হয়। নেহার রুমে গিয়ে দরজায় কড়া নাড়তে লাগে।
কোন দিকে স্বাধীন ক্লান্ত হয়ে নেহার উপরে শুয়েছিল। ঠিক তখনই দরজার কর্নারের ধ্যান ভেঙে যায় দুজনেই। তারপর তড়িঘড়ি করে নেহার উপর থেকে উঠে পড়ে স্বাধীন। ফ্লোর থেকে প্যান্ট আর শার্ট নিয়ে পরিধান করে নেয়। নেহ তাড়াতাড়ি পোশাক পরে নেয়। দরজার কাছে গিয়ে স্বাধীন বেলকনির পাইপ দিয়ে নেমে যেতে বলে দরজা খুলে দেয়। হাম ফালাতে ফালাতে নেহা তার বাবাকে বলে, কি হয়েছে বাবা? এত রাতে তুমি? কি কোনো সমস্যা হয়েছে? আরে না মা, কিছুই হয়নি। ঘুমা, এমনি দেখলাম ঘুমিয়েছিস কি না তুই। কথাটা বলে নেহার বাবা নেহার রুমে উকি মারে। দেখে নেহার কাঁথার অবস্থা এলোমেলো। নেহার বাবা বুঝতে পারে, তাই নেহার রুমের সামনে থেকে চলে আসে। তার রুমে গিয়ে বেলকনিতে দাঁড়ায়। ঠিক তখনই দেখতে পাই স্বাধীন নিচ দিয়ে হেঁটে যাচ্ছে। নেহার বাবার অনেক রাগ হয়, কিন্তু বুঝতে দেয় না। নেহা দরজা আটকে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে এভাবে পেরিয়ে যায় রাতটা। পরের দিন সকাল হতেই নেহার বাবা তার রুম থেকে বের হয়ে বাইরে চলে আসে। স্বাধীন গাড়ি পরিষ্কার করছিল। ঠিক তখনই পাশ থেকে নেহার বাবা পত্রিকা হাতে নিয়ে পড়তে পড়তে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, একটা জিনিস কি, আমি ছোট থেকে কখনো কাউকে অবহেলা করিনি, সবাইকে ভালোবেসেছি। তোমাকে বিশ্বাস করে আমার বাড়িতে থাকতে দিয়েছি। একটা কথা মনে রাখবে, কখনো তোমার বিশ্বাসে অমর্যাদা করো না, তাহলে ওই দিনেই হবে তোমার শেষ দিন। কথাটা মনে রেখো। আর শুনলাম তোমার বাবা নাকি অসুস্থ, চিকিৎসা করানোর জন্য অনেক টাকা লাগবে। তুমি নাকি চিকিৎসা করিয়েছো, এত টাকা কোথা থেকে পেয়েছো তুমি? নেহার বাবার কথা শুনে স্বাধীন আমতা আমতা করে বলে, না মানে আঙ্কেল, মানে মানে করতে হবে না, যা সত্যি তাই বলো। আমি সত্যিকে অনেক ভালোবাসি, কিন্তু মিথ্যা কথা একদমই সহ্য করতে পারি না। মানে স্যার, নেহা ম্যামকে কথাটা বলতেই আমাকে টাকা দেয়, কিছু শর্ত দেয়, সেটা না বলি। সেই টাকা দিয়ে বাবার চিকিৎসা করেছি। নেহা ম্যাডাম বলেছে আমি এই বিষয়টা কাউকে যেন না বলি। আচ্ছা যাও, ঠিক আছে, আমি কাউকেই বলবো না। তারপর নেহার বাবা রুমের মধ্যে চলে যায়। ভাবতে লাগে স্বাধীনকে চাকরি থেকে বের করে দেবে কিনা। কিন্তু তখনই তার পরিবারের কথা মনে আসে। স্বাধীন একমাত্র পরিবার চালানোর জন্য টাকা উপার্জন করে, তাকে যদি বের করে দেয় তার পরিবার পথে এসে নামবে। এইসব ভাবতে লাগে। ঠিক তখনই নেহার মা পিছন থেকে বলেন, আসো, খাবার রেডি করছি। আর এমনিতেও ডাক দাও, খাবার খেয়ে যা, মেয়েটা এত বেলা অবধি ঘুমায়। তারপর নেহার বাবা নেহার রুমে কর্নারতে দরজা খুলে দেয়। দেখেন নেহা গোসল করে চুল শুকাচ্ছে। তারপর নেহা তার বাবার সঙ্গে কিছু কথা বলে নিচে চলে আসে খাবার খাওয়ার জন্য। টেবিলে বসে খাবার খাচ্ছিল। ঠিক তখনই নেহার বাবা বলতে লাগে, নেহা মা, তোর জন্য একটা বিয়ের সম্বন্ধ এসেছে। আমি রাজি হয়েছি। আমার বন্ধুর ছেলে বিদেশ থেকে লেখাপড়া করে বাংলাদেশে এসেছে। অনেক শিক্ষিত আর ভদ্র একটা ছেলে। আমি কথা বলেছি ছেলেটার সঙ্গে, অনেক ভালো লেগেছে আমার। বিকেলে ওনারা বাসায় আসবে তোকে দেখার জন্য। বাবা কি বলছো এগুলো? তুমি না বললে যে আমার মনে যখন চায় তখন বিয়ে শাদীর বিষয় নিয়ে কথা বলবে? আমি এখন বিয়ে করতে চাচ্ছি না, লেখাপড়া শেষ করব তারপর। তুমি কেন এখন বিয়ের কথা আনছো? আর সামনের মাসে তো আমার এক্সাম শুরু হবে, তাহলে এই সপ্তাহ থাকা এখন আর হচ্ছে না। দেখ, আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম যে তার ছেলে বিদেশ থেকে আসলে তোর আর ছেলেটার সঙ্গে বিয়ে দিয়ে দেবো। তাই আর বেশি দিন অপেক্ষা করতে চাচ্ছি না। আমার বন্ধুর বাড়ি থেকে তোদের কলেজ অনেক কাছে, তোর কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি এখন বিয়ে করব না, সাফ সাফ বলে দিলাম। তারপরেও যদি তোমরা এই বিষয়টা নিয়ে সামনে এগো তাহলে আমাকে হারিয়ে ফেলবে তোমরা। কথাটা বলে নেহা খাবারের প্লেট ফ্লোরে ছুঁড়ে মারে। তারপর খাবারের টেবিল থেকে উঠে তার রুমে চলে যায়। নেহার মা নেহার বাবাকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে তোমার? নেহাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য এত উঠে পড়ে লেগেছো কেন? মেয়েটা তো এখনো অনেক ছোট, সবে মাত্র ইন্টার থার্ড ইয়ারে লেখাপড়া করছে। আর একটু লেখাপড়া করুক, আর একটু ম্যাচিওর হোক, সংসারের কিছুই বুঝবে না এখনো। তুমি তো তোমার মেয়ের দিকে কোনো নজর রাখো না, রাতে কি করে সে জানো? তারপর নেহার বাবা নেহার মাকে শুরু থেকে শেষ পর্যন্ত বলে তার মেয়ের কুকর্মের কথা। এখন বলো, এই বিষয়টা যদি বাইরে জানাজানি হয়ে যায় তাহলে আমাদের কি হবে? মান সম্মান ধুলে মিশে যাবে। সামান্য একটা বডিগার্ড হয়ে আমার মেয়ে, আমার বলতেও লজ্জা লাগে। স্বাধীনকে তো কখনো এরকম মনে করিনি। অনেক ভালো ছেলে, আমার সামনে আসলে সব সময় মাটির দিকে তাকিয়ে থাকতো। ওর নজরে কখনো আমি কুদৃষ্টি দেখিনি। কিন্তু কেন এমনটা করলো? এর মাঝে তোমার মেয়ের নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। না হলে ছেলেটাকে চাকরি থেকে বের করে দেওয়ার ভয় দেখিয়েছে, না হলে অন্য কিছু।
স্বাধীনের বাবা অসুস্থ হয়তো বা ওনার চিকিৎসা করানোর জন্য টাকা দিয়ে স্বাধীনকে কিনে নিয়েছে। আমার মনে হয় কি ছেলেটাকে যদি বুঝিয়ে বলি তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। রাতে তুমি একটাবার ওকে রুমে আসতে বলো আমাদের, তারপর ওকে বোঝালে ঠিকই বুঝতে পারবে। তাই করতে হবে, তারা ছাড়া দ্বিতীয় কোনো উপায় দেখছি না আমি। তারপর নেহা রেগে রুমে চলে যায়। পোশাক পরিবর্তন করে কাঁধে ব্যাগ নিয়ে কলেজে যাওয়ার জন্য বাইরে চলে আসে। স্বাধীনকে ফোন করতে স্বাধীন খাবার খাওয়া বাদ দিয়ে হাত ধুয়ে চলে আসে গাড়ির কাছে। দরজা খুলে দিতে নেহা ভিতরে প্রবেশ করে। স্বাধীন গাড়ি স্টার্ট দিয়ে কলেজের দিকে যেতে লাগে। কলেজে যাব না, কাজী অফিসের দিকে চল। ঠিক আছে, কিন্তু ম্যাম কাজী অফিসে যাবেন কেন? কারোর কি বিয়ে? হ্যাঁ, বিয়ে আমার আর তোর। হ্যাঁ, ভালো কি? কথাটা বলে স্বাধীন জোরে সোরে গাড়ি ব্যাক করে। নেহা তার হাত দিয়ে কপাল বাঁচিয়ে নেয়। স্বাধীন পিছনের দিকে তাকিয়ে বলে, ম্যাম কি বলছেন এসব? মাথা ঠিক আছে আপনার? আমি সামান্য একটা ছেলে আর আপনি মালিকের মেয়ে। এই সম্পর্কটা কখনো মানার নয়। আর আঙ্কেল আন্টি শুনতে পারলে অনেক কষ্ট পাবে তারা, প্লিজ না। আজ পর্যন্ত আমি যা চেয়েছি তাই পেয়েছি। তুই জানিস আমার বিয়ে ঠিক করেছে বাবা তার বন্ধুর ছেলের সঙ্গে। আমি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুই আমার প্রথম, তো তুই আমার শেষ। ম্যাম এখন আপনি আবেগের মধ্যে আছেন, যখন আবেগ ফুরিয়ে যাবে তখন আবার ঠিক হয়ে যাবেন। আমি বলি কি, এই বিষয়টা নিয়ে এখন না ভাবাই উচিত। চলেন বাসায় যাই, বাসায় গিয়ে আপনি রেস্ট নেন, তারপর না হয় ভেবে নিয়েন। ভাবা ভাবি শেষ। তোকে যা করতে বলেছি তাই করবি। কাজী অফিসে যাবি, আমাকে বিয়ে করবি। তোর কি মনে নেই আমি যে তোকে শর্ত দিয়েছিলাম আমার কথা তোর মানতে হবে? হালে হলে তোকে যা করতে বলি না কেন। কিন্তু ম্যাম বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ক নিয়ে এভাবে না খেলা উচিত না। এতে আপনার আর আমার দুজনের ক্ষতি হবে। লোক সমাজে আপনার বাবা মা মুখ দেখাতে পারবে না, আপনিও পারবেন না। আপনার বান্ধবীদের সামনে গিয়ে কি বলবেন আমার স্বামী একটা বডিগার্ড? এইটা নিয়ে তোকে একদমই ভাবতে হবে না। আমি সব বান্ধবীদেরকে ফোন করে কাজী অফিসে আসতে বলেছি, ওরা অপেক্ষা করছে। তাড়াতাড়ি চল। আর যদি আমাকে বিয়ে না করিস তুই, তাহলে তোর বাবা এখনো হসপিটালে ভর্তি আছে। আমি একটা কল করার সঙ্গে সঙ্গেই তোর বাবাকে বের করে দিবে হসপিটাল থেকে। তারপরে কি হবে তুই তো বুঝতেই পারছিস। না ম্যাডাম প্লিজ না, আপনি যা করতে বলবেন তাই করব, তাও আমার বাবার কোনো ক্ষতি করবেন না। কিছু করতে হবে না সোনা, এখন শুধু আমার সঙ্গে কাজী অফিসে যাবে আর আমাকে বিয়ে করবে, তাহলেই তোমার চলবে। তারপর নেহার এক প্রকার জোড়াজড়িতে স্বাধীন কাজী অফিসের সামনে চলে যায়। সেখানে আগে থেকে নেহার সব বান্ধবীরা অপেক্ষা করছিল। গাড়ি বের করতে নেহার সব বান্ধবীরা এগিয়ে আসে। কিরে, কি হয়েছে তোর? আচমকা ফোন করলি আর বললি কাজী অফিসে বিয়ে করব। কাকে বিয়ে করবি? কাউকেই তো দেখছি না। কেন? এই যে এটাই তোদের দুলা ভাই। স্বাধীনকে দেখে কথাগুলো বলে নেহা। নেহার বান্ধবীরা সবাই অবাক হয়ে নেহার দিকে বড় বড় দৃষ্টিতে তাকায়। কি শেষমেশ তুই বডিগার্ডকে বিয়ে করবি? হ্যাঁ করব, তাতে তোদের কোনো সমস্যা আছে? আমাকে থাকতে বলতে পারি। তোদেরকে যার জন্য ডেকেছি সেটা কর, আমার বিয়ের সাক্ষীদের ভেতরে। তারপর নেহা স্বাধীনের হাত ধরে কাজী অফিসের মধ্যে চলে যায়। নেহার বান্ধবীরা নেহার পিছন পিছন কাজী অফিসে প্রবেশ করে। তারপর বিয়ের কার্যক্রম শেষ করে স্বাধীনকে কবুল বলতে বলে কবুল বলে না। নেহা স্বাধীনের দিকে তাকাতেই কবুল বলে ফেলে। এভাবে বিয়ের কাজকর্ম শেষ হয়ে যায়। নেহার বান্ধবীরা বাহিরে দাঁড়ায়। তারপর নেহার বান্ধবী নেহাকে বলে, বিয়ে তো করলি, নে ঠিক আছে, এবার আমাদের ট্রিট দে। চল রেস্টুরেন্টে চল, তোদেরকে মন ভরে আজকে খাওয়াবো। তারপর এক এক করে সবাই গাড়িতে উঠে বসে। সাথীর সামনে বসতে গেলে নেহাকে পিছনে বসতে বলে নেহা গিয়ে সামনেই বসে পড়ে স্বাধীনের কাছে। তারপর সোজা রেস্টুরেন্টে চলে আসে। এক এক করে সবাই নেমে রেস্টুরেন্টের মধ্যে ঢুকে যায়। স্বাধীন গাড়িতে বসে থাকে। নেহা এটা দেখে রেগে স্বাধীনকে গাড়ির ভেতর থেকে কলার চেপে ধরে বের করে নিয়ে আসে। কিরে, তোকে ইশারা দিয়ে বললাম না আয়, তারপরেও তুই এখানে বসে আছিস কেন? আপনারা যান ম্যাডাম, আমি যে কি করব এর থেকে বাহিরে গাড়ির মধ্যে বসে অপেক্ষা করি। যান, আপনারা গিয়ে আনন্দ করেন। নেহা স্বাধীনের কথা শুনে অনেক রাগ হয়। ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, ভুলে যাস না এখন তুই আমার কিন্তু স্বামী। আগে ছিলি বডিগার্ড, কিন্তু এখন পুরোটাই ভিন্ন। সব সময় আমার সঙ্গে থাকবে। আর আজ থেকে ম্যাম একদমই বলবি না, নাম ধরে কিংবা বউ বলে রাখবি।
আমি পারবো না আপনাকে নাম ধরে ডাকতে, ম্যাম বলে ডাকবো। তোর যা ইচ্ছা তাই বলে ডাকিস, এখন চল আমাদের সঙ্গে। তারপর নেহা স্বাধীনের এক হাত জড়িয়ে ধরে রেস্টুরেন্টের ভিতর প্রবেশ করে। নেহার বান্ধবীরা সবাই বসে খাবার অর্ডার দিয়ে ফেলে। তারপর সবাই একসঙ্গে খাবার খেয়ে অনেক আনন্দ করে। তারপর নেহার বান্ধবীরা নেহাকে বিদায় জানিয়ে চলে যায়। গাড়িতে উঠে পড়ে। স্বাধীন উঠে পড়ে, স্টার্ট দিয়ে বাড়ির দিকে যেতে যাবে। ঠিক তখনই নেহা বলে, চল তোর বাবাকে দেখতে যাব, এখনো তো হসপিটালে দেখে আসা হয়নি। আর কেউ বলে আসি আপনার ছেলে বিয়ে করেছে। যা হয়েছে আমাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাক না, এটা বাহিরে জানানোর কোনো দরকার নেই। আর আমার বাবা মা জানতে পারলে অনেক কষ্ট পাবে। তারা তাদেরকে না জানিয়ে বিয়ে করেছি, আর আঙ্কেল আন্টি জানলে তো আমাকে জ্যান্ত পুঁতে রাখবে। তোকে কি বলেছে? আমি তোকে কি বলেছি মনে নেই? এই যে হাত ধরেছি, মরতে হলে একসঙ্গে মরবো, কখনোই এই হাত ছাড়ছি না। কথাটা বলে নেহা স্বাধীনের হাত ধরে আঙ্গুলের মধ্যে মুষ্টিবদ্ধ করে নেয়। তারপর স্বাধীন এক হাতে আলতো করে একটা চুম্বন দেয়। স্বাধীনে কেন জানি অনেক ভালো লাগা কাজ করে, কিন্তু তা প্রকাশ করে না। নেহার কাছ থেকে হাত ছাড়িয়ে গাড়ি স্টার্ট দিয়ে হাসপাতালের দিকে যেতে লাগে। অবশ্য দেখতে ইচ্ছে করছিল, ঠিক তখনই নেহা তার মনের কথা বলে ফেলে। একটু পর হাসপাতালে চলে আসে। নেহা বাড়ি থেকে কিছু ফুডস কিনে নেয়। তারপর স্বাধীনের বাবার কেবিনে গিয়ে দেখেন স্বাধীনের মা আর বোন বসে তার বাবার সঙ্গে কথা বলছে। স্বাধীন গিয়ে পাশে বসে পড়ে নেহাকে একটা চেয়ারতে বসার জন্য। বাবা তুই এসেছিস? তোর কথা অনেক মনে পড়ছিল। আমার ফোন করব, কিন্তু তোর মা বলে ফোন বাসায় রেখে এসেছে। দেখো তুমি মনে করেছো আর আমি চলে এসেছি, এখন কেমন লাগছে? হ্যাঁ অনেক ভালো লাগছে। আমার ডাক্তার বলেছে কালকে আমাদের রিলিজ করে দিবে, বাসায় যেতে পারবো আর আমি আগের মতো হাঁটাচলা করতে পারবো। বাবা আমার চিকিৎসার জন্য তুই এত টাকা কোথা থেকে জোগাড় করলি? তোকে অনেক হার্ডওয়ার্ক করতে হয় তাই না? আরে না বাবা, এটা দেখছেন ম্যাডাম, তিনি আমাকে টাকা দিয়েছেন তোমার চিকিৎসা করানোর জন্য। আর অনেক ভালো, আমারে যেই বাসায় কাজ করি ওই বাসার মালকিনের মেয়ে। আর আপনার ছেলের বউ? কি? হ্যাঁ মা, আপনার ছেলে আমাকে বিয়ে করেছে আপনাদেরকে না জানিয়ে। এরকম কথা বলবে এখানে কখনো ভাবতেও পায়নি স্বাধীন। তারপর নেহাকে এক হাত ধরে কেবিনের বাইরে নিয়ে আসে। তারপর উচ্চস্বরে বলতে লাগে, আপনাকে কি বললাম শুনতে পাননি? বললাম না আমার মা বাবার সামনে গিয়ে কখনো এইসব কথা বলবেন না। ভুল হয়েছে, আপনার কাছ থেকে টাকা নিয়ে আমার বাবাকে চিকিৎসা করিও। এর থেকে আমার বাবা যদি মারা যেত ভালো হতো। আমার বাবা অপারেশন করেছে, হার্টের সমস্যা, যদি আবার কিছু হয় তাহলে আপনার খবর আছে। তুমি আমাকে এইভাবে কথা বলতে পারলে? তোমার স্ত্রীকে রেগে কথা বলতে পারলে? যাও, তোমার সঙ্গে আর কোনো কথা নেই আমার। তারপর নেহা স্বাধীনকে রাগ দেখিয়ে স্বাধীনের সামনে থেকে হসপিটালের বাইরে চলে আসে। স্বাধীন কেবিনে প্রবেশ করে স্বাধীনের মা আর তার বাবা তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে। বিশ্বাস করো বাবা মা, উনি যা বলছেন একদমই মিথ্যা কথা। সব সময় ফান করে তো, তাই তোমাদের সঙ্গে দুষ্টামি করেছে। উনি আমার মালকিনের মেয়ে, উনি কখনো আমাকে বিয়ে করতে পারে? তাহলে মেয়েটাকে এইভাবে হাত ধরে বাহিরে নিয়ে গেলে কেন? আর কোথায় চলে গেলে? নাকি ভিতরে নিয়ে আয়? ধন্যবাদ বলতে হবে তো, বাবাকে এতগুলো টাকা চিকিৎসার জন্য দিয়েছে সে। অন্য আরেকদিন বলো, আমি বাসায় নিয়ে গেলে তখন। এখন যেতে হবে, ফোন করেছে আঙ্কেল। আর কালকে আমি এসে তোমাদেরকে নিয়ে বাসায় রেখে আসবো। তারপর স্বাধীন তার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে হসপিটালের বাইরে। এসে দেখে নেহা রাগ করে গাড়িতে বসে আছে। স্বাধীন গাড়ি স্টার্ট দিয়ে যেতে লাগে। পিছন থেকে নেহা ভাবতে লাগে, এ কাকে বিয়ে করলাম? স্ত্রী রাগ ভাঙাতে পারে না। তারপর স্বাধীন গাড়ি চালাতে চালাতে বলতে লাগে, জানি না ম্যাম কিসের জন্য আমাকে বিয়ে করেছেন, কিন্তু কখনোই আমার কাছ থেকে স্বামীর অধিকার আশা করবেন না। হ্যাঁ, এটা আশা করতে পারেন আপনার শারীরিক চাহিদা পূরণ করতে পারবো, কিন্তু কখনো স্বামীর যে ভালোবাসা ওইটা কখনো আমার কাছ থেকে পাবেন না আপনি। কেন জানি স্বাধীনের বলা কথাগুলো নেহার বুকে তীরের মতো বেঁধে, কিন্তু স্বাধীনকে কিছু বলতে দেয় না। মন মারা হয়ে যায় স্বাধীনের কথা শুনে। একটু পর গাড়ি এসে ব্রেক করে বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে সোজা রুমে চলে যায়। দরজা লাগিয়ে দিয়ে কান্না করতে লাগে।
জীবনে কখনো কাউকে ভালোবাসলাম না, এত ছেলে আমার পেছনে ঘুরলো, কখনো কাউকে পাত্তাও দিলাম না, শেষমেশ এমন একজনকে ভালোবাসলাম যে কিনা কখনো আমাকে মেনে নিতে পারবে না। মানবে কি করে? আমি তো তাকে সামান্য টাকা দিয়ে দেহের লালসা মিটিয়েছি। অনেক বাজে মেয়ে, আমাকে হিসেবে সে চেনে, কখনো স্ত্রী হিসেবে মানতে পারবে না। এইটা তো যে কোনো ছেলেই। কথাটা ভেবে নেহা কান্না করতে লাগে। অন্যদিকে নেহার মা মেয়েকে রেখে রুমে গিয়ে দরজা আটকে দিতে দেখে নেহার মা রুমের সামনে এসে দরজায় কড়া নাড়তে লাগে, কিন্তু নেহা দরজা খোলে না। এক পর্যায়ে নেহার মা অনেক ভয় পেয়ে যায়। তারপর নেহার বাবার কাছে গিয়ে বলে, নেহা এই যে শুনছো, নেহা রুমে এসে দরজা লাগিয়ে দিয়েছে। এত টাকাটাকি করছি কিন্তু দরজা খুলছে না। কি হয়েছে তুমি একটু আবার দেখো তো। নেহার বাবা কথাটা শুনে অনেক ভয় পেয়ে যায়, দৌড়ে নেহার রুমের সামনে চলে যায়, দরজায় কড়া নাড়তে লাগে। ওই পাশ থেকে নেহা নিজেকে সামলে নিয়ে বলে, আমি একদম ঠিক আছি, তোমরা যাও, আমাকে একটু একা থাকতে দাও। তুমি একটা কাজ করো, স্বাধীনকে ফোন করে আসতে বলো। ও তো নেহার সঙ্গে সারাক্ষণ থাকে, কি হয়েছে ওর কাছ থেকে জানতে পারবে। স্বাধীন বাধ্য ছেলের মতো নেহার বাবার রুমে আসে। নেহার বাবা ও স্বাধীনের কাছে এসে বলে, দেখো বাবা, তোমাকে আমার ছেলের মতো মানে, তোমাকে চাকরি দিয়েছে। তোমার দুর্দশা দেখে আমার তোমার কথা শুনে এবং তোমাকে দেখে এখনো আমার অনেক ভালো লাগে। তুমি মনোযোগ দিয়ে কাজ করো। কি করি বলো? নেহার কি হয়েছে? রুমে এসে কান্না করছে কেন? স্যার, আপনাদেরকে সব কথা বলবো, প্লিজ আমাকে চাকরি থেকে বের করে দিবেন না, তাহলে আমার পরিবারের না খেতে পেয়ে মারা যাবে। আর আমি নেহা ম্যামের কাছ থেকে দূরে দূরে থাকবো, উনাকে ডিভোর্স দিয়ে দিব। স্বাধীনের কাছ থেকে এরকম কথা শুনে নেহার বাবা মা অবাক হয়ে যায়। তারপর স্বাধীন নেহার বাবা মাকে শুরু থেকে শেষ পর্যন্ত বলে তাদের বিয়ের বিষয়। নেহার বাবা মা দুজনে অবাক হয়ে যায়। তারপর স্বাধীন রুম থেকে চলে যায়। তারপর নেহার বাবা মা আর দুজনে দুজনের মধ্যে কথা বলতে লাগে। তোমাকে বলেছিলাম না, তোমার মেয়ে নিশ্চয়ই স্বাধীনকে কোনো না কোনো চক করে ফেলেছে, না হলে ছেলেটা কখনোই এই কাজ করতো না। দেখেছো, আমার কথা সত্যি হলো। আর আমি বলি কি, তুমি ওদের সম্পর্কটা মেনে নাও, না হলে অনেক ভালো। আর আমাদের তো টাকা পয়সার কোনো অভাব নেই, একমাত্র মেয়ের সুখ মানে আমাদেরও সুখ, কি বলো? তারপর নেহার বাবা ভাবতে লাগে, নেহার মায়ের বলা কথাগুলো ঠিকই তো বলেছে, ছেলেটা অনেক ভালো, যতটুকু সে চেনে। তারপর সে রাজি হয়ে যায়। স্বাধীনকে ডেকে নিয়ে এসে, দেখো বাবা, তোমরা যা করছো একদম ঠিক করো নাই। তারপরেও আমি আর তোমার আন্টি তোমাদের সম্পর্কটা মেনে নিয়েছি। এখন তুমি আমার মেয়েকে কীভাবে রাগ ভাঙাবে আর আমার মেয়েকে নিয়ে সুখে থাকবে তুমি জানো না। তুমি জানো, হ্যাঁ, আরেকটি কথা, আমার মেয়েকে কখনো যেন দুধ খেয়ে থাকতে না দেখে, তাহলে তোমার কিন্তু খবর আছে। স্বাধীন কথাটা শুনে অবাক হয়ে যায়। নেহার মা বাবাকে সালাম করে। তারপর নেহার মা আর বাবার সঙ্গে কিছু কথা বলে নেহার রুমের সামনে চলে আসে। দরজায় কড়া নাড়তে লাগে, কিন্তু নেহা দরজা খোলে না। স্বাধীন নেহাকে ডাকতে লাগে, দরজা খুলে দিতে বলে, তুই এসেছিস কেন? আমি তো বাজে মেয়ে, আমি তো স্ত্রী হওয়ার যোগ্য না, অনেক খারাপ মেয়ে, তারপরও আবার আমাকে ডাকতে এসেছিস? যা এখান থেকে। নেহা আর কোনো কথা বলতে না দিয়ে নেহাকে সরিয়ে রুমের মধ্যে প্রবেশ করে। সেদিন দরজা আটকে দিয়ে নেহার দিকে বাঁকা দৃষ্টিতে তাকায়। এটা দেখে নেহা অবাক হয়ে যায়। স্বাধীনকে দেখে রেগে বলতে লাগে, দেখ, আমি কিন্তু চিৎকার দেব, বাবা মা কিন্তু নিচে বসে আছে, ওনারা যদি শুনতে পায় আর তোকে যদি দেখে আমার রুমে, তাহলে তোকে মেরে ফেলবে। তুই যা, রুম থেকে বের হ। ওনারাই তোমার কাছে পাঠিয়েছে আমাকে। মানে? নেহাকে আর কোনো কথা বলতে না দিয়ে স্বাধীন নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে তারপর ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চুষতে লাগে। প্রায় 5 মিনিট পর নেহাকে নিয়ে খাটের উপর পড়ে যায়। নেহা স্বাধীনের বুকের উপর থেকে মাথা তুলে বলে, ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। এটা দেখে স্বাধীন বলতে লাগে, আঙ্কেল আন্টিকে সব কথা বলে দিয়েছি, তারা প্রথমে অনেক রাগ হয়, হয়তোবা পরবর্তীতে তারা আমাদের সম্পর্কটা মেনে নেয়। আর আরেকটি কথা, তোমাকে অনেক অনেক ভালোবাসি সেই প্রথম থেকেই, কিন্তু কখনো বলতে পারিনি। আমার আর তোমার সম্পর্কের মধ্যে অনেকটা তফাৎ ছিল, কিন্তু এখন বলতে আর কোনো তফাৎ নেই। তার মানে তুমি আমাকে ভালোবাসতে, তাহলে প্রকাশ করনি কেন? ওই যে দুইজনের মধ্যে শক্ত একটা প্রাচীর ছিল, তাই কিছু বলতে পারিনি। তা এখন আমার বাবুর মায়ের কি রাগ ভাঙছে? না, ভাঙেনি। বাবুর মায়ের বাবু লাগবে, যত দ্রুত পারো বাবুর মাকে বাবু এনে দাও। কথাটা বলে স্বাধীনের বুকের মাঝে আর নেহা মুখ লুকায়। উপর থেকে সরিয়ে জড়িয়ে ধরে
হারিয়ে যায় ভালোবাসার এক অতল গভীরে, যেখানে তারা বাবু প্রস্তুত করছে। আর জানতে হবে না আপনাদের, বিয়ে করেন তারপর জানতে পারবেন।